স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, বিএসএসসিআই বেদুরে আপনাদের স্বাগত। আপনারা যখন বিহার স্টেট নিয়ে খুবই চিন্তিত, তখন বিএসএসসিআই আপনাদের জন্য বিগত কয়েক বছরের প্রশ্ন এবং উত্তরের একটি ক্লাস অ্যারেঞ্জ করেছে, যেখানে আমরা প্রথম দিনই 2023 পেপার 1 এবং শিফট 1 এর প্রশ্ন এবং উত্তরের একটি অ্যানালিসিস ক্লাস আমরা রেখেছি। 2023 পেপার 1 এর শিফট 1 এর আমরা ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখব। 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন টিচিং ইজ, অর্থাৎ টিচিং এতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? অপশন এ টিচার, অপশন বি স্টুডেন্ট, অপশন সি কন্টেন্ট, অপশন ডি মেথড অফ টিচিং। অর্থাৎ টিচিং এতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টিচার, স্টুডেন্ট, কন্টেন্ট নাকি মেথড অফ টিচিং? আমরা অ্যান্সারটা দেখি। অপশন এ টিচার। কেন টিচার হলো? টিচিং এতে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে টিচারকেই ধরবো, যদিও টিচিং এতে লার্নার এবং টিচার উভয়েরই একটা ভূমিকা থাকে, কিন্তু সব থেকে বেশি ভূমিকা থাকে টিচারের। কেননা কোনো টপিক যদি টিচার খুব ভালোভাবে পড়ায়, তবে তাহলে স্টুডেন্টদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়। সেই ভালো স্টুডেন্টদের কাছ থেকে ভালো ফিডব্যাকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং টিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাকও চেঞ্জিং পেতে পারি। অর্থাৎ একজন টিচার খুব ভালো পড়াচ্ছে, তার ফিডব্যাক আমরা পাচ্ছি, কোনো স্টুডেন্ট বলছে যে খুব ভালো পড়াচ্ছেন ম্যাডাম, কিন্তু কোনো টিচার যদি খারাপ পড়ায়, তাহলে তার এফেক্ট কিন্তু স্টুডেন্টের ফিডব্যাক থেকেই পাওয়া যায়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জিং বা ম্যানিপুলেটেড সাথে সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও কিন্তু সেটা তার প্রভাব লক্ষ্য করা যায়। তাই এই টিচিং প্রসেসেতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টিচার। নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেন। দ্য মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট অফ টিচিং ইজ, অর্থাৎ এই টিচিং এতে মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট কি হতে পারে? অপশন এ হচ্ছে প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার, অপশন বি টু মেক টিচিং এনজয়েবল, অপশন সি ইভালুয়েট দ্য স্টুডেন্টস, আর অপশন ডি মেনটেন ডিসিপ্লিন। অ্যান্সারটা চটপট দেখে নি। অপশন বি টু মেক টিচিং এনজয়েবল। কেন হলো? প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার যে কোনো বই ঘেঁটে হোক বা মেটেরিয়ালস দেখে ঘেঁটে হোক, আমরা কোয়েশ্চেন পেপার চটপট আমরা তৈরি করে নিতেই পারি। ইভালুয়েট স্টুডেন্টের ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো স্টুডেন্টকে ইভালুয়েট করাই কিন্তু কোনো টিচিং প্রসেসের এনজয়েবল মানে একটা চ্যালেঞ্জিং এক্সপেক্ট হতে পারে না। বা মেনটেন ডিসিপ্লিনও কখনো হচ্ছে যে ডিসিপ্লিন মেনটেন করলেই সেটা কোনো টিচিং প্রসেসের মধ্যে চ্যালেঞ্জিং হতে পারে না। টু মেক টিচিং এনজয়েবল, কোনো টিচার যদি খুব ভালো করে পড়ায়, তার ক্লাস, সেই টিচারের ক্লাস করতে কিন্তু আমরা খুব আনন্দ বোধ করি এবং এনজয় করি, কোনো বোরিং ফিলিং আসে না আমাদের। কিন্তু যে টিচারের ক্লাস আমাদের ভালো লাগে না, তো সেখানে আমাদের বোরিং ফিল আসে। তো সেক্ষেত্রে যে টিচিং প্রসেসে এনজয় থাকে, আনন্দ থাকে, বোর ফিল থাকে না, স্টুডেন্টরা সেই ক্লাসটাকে এনজয় করে করতে পারে, সেই টিচিং প্রসেস বা টিচিং এর ক্ষেত্রে সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। নেক্সট, থার্ড কোয়েশ্চেন। effectiveness of teaching is judged in term of, অর্থাৎ টিচিং এতে এফেক্টিভনেস জাজমেন্টটা কি হতে পারে? এক হচ্ছে অপশন এ তে হচ্ছে কোর্স কভারেজ, অপশন বি স্টুডেন্ট ইন্টারেস্ট, অপশন সি ইউজড অফ টিচিং এইডস, অপশন ডি লার্নিং আউটকাম। এখানে অ্যান্সারটা দেখি। অপশন ডি লার্নিং আউটকাম। কেন লার্নিং আউটকাম হতে পারে?
কারণ লার্নিং আউটকাম যেটা অ্যাক্সেস আমরা করছি কোনো একটা এফেক্টিভ টিচিং এর ক্ষেত্রে, যখন টিচার পড়াচ্ছেন কোর্স কভারেজ করাটাই মূল উদ্দেশ্য কখনোই হতে পারে না। আমরা একটা সিলেবাস বা একটা কোর্সকে একটা কভারেজ করে দিলাম, শেষ করে দিলাম একটা টাইমের মধ্যে, কিন্তু তার কোনো স্টুডেন্টের থেকে আমরা ফিডব্যাক পেলাম না, তার ফলাফল জানতেই পারলাম না। আমি যদি একটা সিলেবাস কমপ্লিট করে দিই, সেটাই তো একটা টিচারের ক্ষেত্রে বা একটা টিচিং প্রসেসের ক্ষেত্রে এফেক্টিভ হতে পারে না। তার কারণ হচ্ছে টিচার হয়তো কোর্সটাকে একটা টাইমলি কমপ্লিট করে দিল, কিন্তু তার ক্ষেত্রে কমপ্লিট করে দেওয়াটাই তো শেষ কথা নয়। স্টুডেন্ট সেখানে কতটা জানতে পারলো, শিখতে পারলো, সেটা হচ্ছে বড় কথা। স্টুডেন্টের ইন্টারেস্ট তখনই, এটা অপশন বি যেটা রয়েছে স্টুডেন্ট ইন্টারেস্ট, সেটাও কখনো হতে পারে না। কারণ দেখো যে এফেক্টিভ তখনই হয়, টিচার যদি ভালো পড়ায় স্টুডেন্ট অটোমেটিকলি ইন্টারেস্টেড হবে। এবার হচ্ছে অপশন সি, থার্ড যে অপশনটা রয়েছে, ইউজ অফ টিচিং এইডস। এখানেও দেখো বলা যেতে পারে যে টিচিং এইডস একটা ভ্যারাইটি মেটেরিয়ালস, ভ্যারাইটি এইডস নিয়ে আমরা, টিচিং এইডস নিয়ে আমরা পড়াচ্ছি, কিন্তু সেক্ষেত্রে যদি সেটা আউটকাম যদি কিছু না পাওয়া যায় লার্নিং এতে, তাহলে সেটাও স্ট্যান্ড করবে না। তাই এখানে লার্নিং আউটকামটাই হচ্ছে অ্যান্সার এফেক্টিভ টিচিং এর ক্ষেত্রে। এখানে এফেক্টিভ টিচিং এর মূল যে এইমস বা যেটা আমরা মূল লক্ষ্য বলা যেতে পারে, যে স্টুডেন্টকে যে নলেজটা দেওয়া হচ্ছে, যে স্কিলটা দেওয়া হচ্ছে, সেটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা, এবং আন্ডারস্ট্যান্ড করে তার ফলাফলটা সঠিকভাবে সে দিতে পারছে কিনা, অর্থাৎ লার্নিং আউটকামই হচ্ছে এখানে থার্ড কোয়েশ্চেনের সঠিক বা কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা কোয়েশ্চেনে যাই, 4 নাম্বার। টিচার পার্সপেক্টিভ অফ অবজেক্ট ইজ, অর্থাৎ টিচারের পার্সপেক্টিভ অবজেক্ট কি হতে পারে? অপশন এ, নোজ স্পেসিফিক অবজেক্টিভস ফর দ্য টপিক। অপশন বি, এক্সিকিউটস প্ল্যান টাইমলি। অপশন সি, ডিসাইড অ্যাক্টিভলি বা অ্যাক্টিভিটি। আর অপশন ডি, অল দ্য অ্যাবাভ। চটপট আমরা 4 কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখি। অ্যান্সার হচ্ছে অপশন ডি, অল দ্য অ্যাবাভ। অর্থাৎ একজন টিচারের পার্সপেক্টিভ অবজেক্ট, এখানে 4টেই, কিন্তু মানে বাকি যে 3টে দেওয়া রয়েছে 3টেই হবে। কারণ স্পেসিফিক অবজেক্ট ফর দ্য টপিক, অর্থাৎ টপিকের একটা উদ্দেশ্য থাকতে হওয়া, মানে একটা স্পেসিফিক উদ্দেশ্য থাকতে হবে। কারণ আমার যদি লক্ষ্য বা উদ্দেশ্য যদি ঠিক না থাকে পড়ানোর ক্ষেত্রে, তাহলে আমি কি পড়াচ্ছি বা কতটা পড়াবো বা মানে কি আমি নলেজ স্টুডেন্টদেরকে দেব, সেটা তো আমার ঠিক থাকবে না। তাই জন্য অবশ্যই একটা স্পেসিফিক একটা অবজেক্টিভ থাকতে হবে টপিকের। এক্সিকিউটস প্ল্যান টাইমলি, অর্থাৎ একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকতে হবে সময়ের, যে সময়ের মধ্যে আমরা পুরো বিষয়টা যেন স্টুডেন্টদেরকে সঠিকভাবে এবং সামারাইজ করে আমরা যেন দিতে পারি। এবং ডিসাইড অ্যাক্টিভিটি, অর্থাৎ তার যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু ডিসাইড করতে হবে, যে সে যেন ঠিকঠাক অ্যাক্টিভিটির সাথে স্টুডেন্টদেরকে তার যে নলেজ সেটা যেন দিতে পারে, এবং সেই স্কিলটা তার সেই টিচারের মধ্যে থাকতে হবে। তাই জন্য অপশন ডি তে যেটা আছে, যে তাদের অল দ্য অ্যাভাভ, মানে ওপরের 3টেকেই ধরা হচ্ছে, এ, বি এবং সি। নেক্সট আমরা কোয়েশ্চেনে যাচ্ছি, 5 নাম্বার। ব্লুম ট্যাক্সোনমি ওয়াজ অরিজিনালি পাবলিশড ইন। ব্লুম ট্যাক্সোনমি কত সালে হচ্ছে অরিজিনালি পাবলিশড করা হয়েছিল? অ্যান্সার দেখো, অপশন ছিল 4টেই। এ 1954, বি 1956, সি 1958 এবং ডি 1960। অ্যান্সার হচ্ছে বি 1956। নেক্সট 6 নম্বরের প্রশ্ন হচ্ছে শো অ্যান্ড টেল ইজ, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন হচ্ছে শো অ্যান্ড টেল ইজ, এটা কোন মেথডেতে দেখা যায়?
এ হচ্ছে লেকচার মেথড, বি ডেমনস্ট্রেশন মেথড, সি ডিসকাশন মেথড, আর ডি প্রবলেম সলভিং মেথড। এর মধ্যে কোন মেথডটা হতে পারে যেটা শো অ্যান্ড টেল মানে দুটোই দেখা যাচ্ছে এবং বোঝা যায়? আমরা দেখি অপশন বি ডেমনস্ট্রেশন মেথড। এখানে কেন ডেমনস্ট্রেশন মেথড হলো? কারণ ডেমনস্ট্রেশন মেথড হচ্ছে যেখানে হচ্ছে যে পুরো মানে ডেমো আমরা প্রথমেই আগে যে অপশন এ আছে লেকচার মেথড, লেকচার মেথড তো বেসিক্যালি বক্তৃতা, মানে যেটাকে আমরা বাংলায় বক্তৃতা বলা হয়ে থাকে। অর্থাৎ টিচার বলে গেলেন, সেটা স্টুডেন্টরা খালি শুনছে। ডিসকাশন মেথড হচ্ছে যে যেখানে ডিসকাস করা হচ্ছে, জাস্ট ডিসকাস করে স্টুডেন্ট এবং টিচার দু তরফের থেকে ডিসকাশন একটা করা হয়। আর ডিতে আছে প্রবলেম সলভিং মেথড। এখানে কিন্তু প্রবলেম সলভিং মেথডও হচ্ছে না, অপশন বি ডেমনস্ট্রেশন মেথডই হচ্ছে। কারণ ডেমনস্ট্রেশন মেথড ইন এ শো অ্যান্ড টেল অ্যাক্টিভিটি এ পারসন, যেখানে অফটেন এ স্টুডেন্ট মানে যেখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে, দুটো উভয় কিন্তু এখানে দেখা যায়। তাই জন্য অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট 7 কোয়েশ্চেন দেখো, বলছে ডিডাকটিভ মেথড অফ টিচিং ইজ। এখানে টিচিং এতে ডিডাকটিভ মেথড কি? ডিডাকটিভ মেথড হচ্ছে এখানে 4টে অপশন দিয়েছে। এ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, বি এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ, সি গেম বেসড অ্যাপ্রোচ, আর ডি ব্লেন্ডেড অ্যাপ্রোচ। উত্তরটা দেখি তাহলে। উত্তর হচ্ছে এ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। কেন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হলো? ব্লেন্ডেড, আমরা যদি পিছন দিক থেকে দেখি, ব্লেন্ডেড অ্যাপ্রোচ হচ্ছে যেটাকে আমরা উভয় দেখতে পাই, যেরকম টিচিং এর ক্ষেত্রে যে অফলাইন এবং অনলাইন মোড। গেম বেসড অ্যাপ্রোচের ক্ষেত্রেও দেখা যায় যে ডিডাকটিভ মেথড এটা নয়, কারণ ডিডাকটিভ মেথড টিচিং হচ্ছে দ্য ইনস্ট্রাক্টর অ্যাপ্রোচ, মানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেরকম অ্যাপ্রোচকে বলা হয়। সেখানে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেটা রয়েছে মানে সেটা হচ্ছে বাংলাতে যেটা আমরা বলি প্রথাগত শিক্ষা ব্যবস্থা। এখানে in the deductive teaching method the instructor typically present a general concept or rule first and then provides specific example or application to illustrate and reinforce the concept. অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচই ডিডাকটিভ টিচিং এতে ডিডাকটিভ মেথড হিসেবে বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট দেখো প্রশ্ন 8টা বলা হচ্ছে 8 কোয়েশ্চেনেতে যে হিউরিস্টিক মেথড ইজ দ্য গিফট অফ অপশন এ স্পন্সর, অপশন বি আর্মস্ট্রং, অপশন সি হার্বেট, আর অপশন ডি ডিউই। এখানে অ্যান্সার দেখি, অ্যান্সার কি? অপশন বি আর্মস্ট্রং। এটা তো এই কোয়েশ্চেনটা খুব মানে মুখস্থ বিদ্যার উপরই আর কি, যে বলা হয়েছে যে হিউরিস্টিক মেথড গিফট, মানে কে আর কি ফার্স্ট এটাকে করেছিল, তাই অপশন বি আর্মস্ট্রং। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 9 নাম্বারের, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড লেসন প্ল্যান। অর্থাৎ লেসন প্ল্যানের ভালো বৈশিষ্ট্য কি হতে পারে? দেখো অপশনে দেওয়া রয়েছে লেন্থ অফ দ্য লেসন, অপশন এ। অপশন বি আছে লেভেল অফ ক্লাস, অপশন সি আছে এইমস টু অ্যাচিভ,
আর অপশন ডি আছে অল দ্য অ্যাবাভ। তাহলে অ্যান্সার আমাদের কি হতে পারে? আমরা একটু দেখে নিই। অপশন সি এইমস টু অ্যাচিভ। অর্থাৎ আমাদের প্রথমে একটু জানতে হবে যে লেসন প্ল্যান কি। লেসন প্ল্যান হলো একটি পাঠের পরিকল্পনা। কোনো টিচার যখন ক্লাসে পড়াতে যান বা শ্রেণীকক্ষে পড়াতে যান, তার একটা নির্দিষ্ট একটা রোড ম্যাপ থাকতে হয়। কেননা তিনি যে শিক্ষার্থীকে একটা টাইম ম্যানেজ করে তার যে মূল বিষয়টি সে একটা নির্দিষ্ট লক্ষ্যের মাধ্যমে যে সেটি নলেজটাকে দান করছে, সেটার একটা টাইম ম্যানেজমেন্ট তাকে করতে হয়। সেই যেন একটা নির্দিষ্ট, তার যদি একটা রোড ম্যাপ না থাকে, সেই টিচারের যদি একটা রোড ম্যাপ করে তিনি যদি শ্রেণীকক্ষে না যান, তিনি কখনোই সাকসেসফুলি সেই জ্ঞানটা হয়তো তিনি দান করলেন, কিন্তু তার ফলপ্রসূ কিন্তু হবে না। তাই জন্য লেসন প্ল্যান হচ্ছে এমন একটি পরিকল্পনা, পাঠ পরিকল্পনা, যা প্রত্যেকটা প্রশিক্ষকের একটি নির্দিষ্ট রোড ম্যাপ অবশ্যই থাকে এবং শ্রেণীকক্ষে যাওয়ার আগে। এবং এই লেসন প্ল্যান হচ্ছে শিক্ষকের হচ্ছে আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে তোলে। তাই এখানে লেন্থ অফ দ্য লেসন অপশন এ যেটা রয়েছে সেটা তো হচ্ছে না। কারণ হচ্ছে যে একটা বড় লেসন হচ্ছে কখনো লেসন প্ল্যানের গুড ক্যারেক্টারিস্টিক্স হতে পারে না। লেভেল অফ ক্লাসও কখনো অপশন বি তে যেটা রয়েছে সেটাও কখনো লেসন প্ল্যানের গুড ক্যারেক্টারিস্টিক্স হতে পারে না। একটা লক্ষ্য, অ্যাচিভের একটা লক্ষ্যই হচ্ছে লেসন প্ল্যান, একটা গুড লেসন প্ল্যানের মূল বৈশিষ্ট্য কিন্তু হবে। কারণ হচ্ছে পাঠ পরিকল্পনা না করলে কোনো প্রশিক্ষক বা কোনো শিক্ষক যেরকম ক্লাসে হচ্ছে গিয়ে ক্লাস ম্যানেজ করা থেকে এবং তিনি যে পাঠটা দান করছেন সেই পাঠদানের যে পরিকল্পনা, একটা পূর্ব পরিকল্পনা কিন্তু রাখতেই হবে, যে কিভাবে তিনি ক্লাসে গিয়ে ক্লাসটাকে ম্যানেজ করে তিনি যেটা সেই দিনের যে পাঠ দান করবেন সেটাকে কিভাবে তিনি স্টুডেন্টদের কাছে পাঠটা দান করবেন। ঠিক আছে, সেই পরিকল্পনাটা কিন্তু থাকতেই হবে। তার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং সেটি যেন ফলপ্রসূ হয়, সেটাও একটা কিন্তু মূল বিষয় হয়ে থাকে। তাহলে 9 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি এইমস টু অ্যাচিভ। নেক্সট 10 দাগের কোয়েশ্চেন দেখো, 5E মডেল কন্টেন ওয়ান অফ দেম। এখানে অপশন আছে এ এক্সামাইন, অপশন বি হচ্ছে এসে, অপশন সি হচ্ছে এক্সক্যাভেট, অপশন ডি হচ্ছে এক্সপ্লোর। এখানে কোন অ্যান্সারটা হবে? তার আগে বলে দিই 5E মডেল হচ্ছে শেখার গঠনবাদী তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে, যেখানে বলা হয়ে থাকে যে যে কোনো হচ্ছে ব্যক্তির যে অভিজ্ঞতা থেকে এখানে কিন্তু জ্ঞান এবং অর্থ তৈরি হয়। যে কোনো ক্রিয়াকলাপগুলি বোঝা এবং প্রতিফলিত করার মাধ্যমে শিক্ষার্থীরা পূর্বের ধারণাগুলির সাথে নতুন জ্ঞানের একটা সমন্বয় করে একটা নতুন জ্ঞান সৃষ্টি হয়। এখানে 5E মডেলের এই যে পাঁচটা ই কি কি? একটা হচ্ছে এঙ্গেজ, 2 নাম্বার হচ্ছে এক্সপ্লোর, 3 হচ্ছে এক্সপ্লেন, 4 হচ্ছে ইলাবোরেটিভ, আর 5 হচ্ছে ইভালুয়েট। তার মধ্যে এখানে দেখো আমি কতগুলো 5টা ই বললাম, একমাত্র রয়েছে এক্সপ্লোর। তাই আমাদের সঠিক অ্যান্সার যদি আমরা দেখি তাহলে দেখো অপশন ডি এক্সপ্লোর। কারণ আর বাদ বাকি যে 5E আমি বললাম যে এঙ্গেজ নিবিড় ভাবে জড়িত থাকতে হবে, এক্সপ্লোর অনুসন্ধান করতে হবে, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা প্রদান করতে হবে, ইলাবোরেটিভ পরিবর্ধন করতে হবে, আর ইভালুয়েট তার সাথে মূল্যায়ন করতে হবে। এবং এই 5টার মধ্যে এক্সপ্লোরই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মাইক্রো টিচিং ইজ ইউজড। মাইক্রো টিচিং কোথায় ইউজ হয়? একটা হচ্ছে অপশন এ হচ্ছে ইন সেকেন্ডারি ক্লাসেস,
অপশন বি হচ্ছে ইন প্রাইমারি ক্লাসেস, অপশন সি হচ্ছে ইন টিচার ট্রেনিং ইনস্টিটিউশন, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। আমরা তাদের অ্যান্সারটা দেখি যে মাইক্রো টিচিং কোথায় ইউজ করা হয়। দেখো অপশন সি ইন টিচার ট্রেনিং ইনস্টিটিউশন। এবার জানতে হবে যে এই মাইক্রো টিচিংটা কি। মাইক্রো টিচিং কিছুই নয়, মাইক্রো টিচিং এর বাংলা অর্থ হলো অনুশিক্ষণ, যেটা হচ্ছে একটা দক্ষতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি। এই মাইক্রো শব্দটিকে কিন্তু একটি গ্রিক শব্দ থেকে এসছে, এবং টিচিং শব্দের অর্থ, মাইক্রো শব্দের অর্থটা হচ্ছে খুব ছোট, আর টিচিং শব্দের অর্থ হচ্ছে শিক্ষাদান। অর্থাৎ এই পদ্ধতিতে শিখন সংক্রান্ত সমস্ত কৌশলগুলোকে একত্রে আয়ত্ত না করে অনুশীলনের মাধ্যমে একটি করে কৌশল একেবারে আয়ত্ত করা হয়ে থাকে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে অনুশীলন এমন এক প্রকার নিয়ন্ত্রিত শিখন পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট শিখন দক্ষতাগুলোকে বারবার অনুশীলনের দ্বারা আয়ত্ত করা যায়। এই শিখন পদ্ধতির মানে অনেকগুলো স্টেজ রয়েছে, যেটা বলা যেতে পারে টিচিং সেশন। আমরা দেখি কি যে একজন টিচার টিচিং সেশন করছে, তারপর ফিডব্যাক নিচ্ছে, তারপর আবার রিপ্ল্যানিং করছে, আবার রিটিচ করছে, আবার রিফিডব্যাক করছে। একটা ফার্স্ট তো প্ল্যানিং থাকে, আমরা যখন পড়াতে যাই একটা ফার্স্ট কোনো শ্রেণীকক্ষে ঢোকার আগে একটা প্ল্যানিং থাকে। তারপর আমরা টিচিং সেশন শুরু করি, সেই টিচিং সেশনটা শেষ হয়ে যাওয়ার পর আমরা তার ফিডব্যাক নিই স্টুডেন্টদের থেকে। তারপর আবার আমরা পুনরায় ফিডব্যাক নেওয়ার পর যদি কোথাও আমাদের ত্রুটি থাকে, ভুল ত্রুটি থাকে, বা কোথাও যদি আরো একটু ভালো ডেভেলপ করার যদি চিন্তা ভাবনা থাকে, তখন সেই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে রিপ্ল্যানিং করি। রিপ্ল্যানিং করে আবার আমরা রিটিচ করি, আবার তারপরে কিন্তু আমরা পুনরায় আবার আমরা স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিই। এই পুরো প্রসেসটাই হচ্ছে মাইক্রো টিচিং। আর এই মাইক্রো টিচিংটা টিচার ট্রেনিং ইনস্টিটিউশনে কিন্তু হয়। তাই কোথায় ইউজড হয় যদি বলা হয়, তাহলে হচ্ছে ইন টিচার ট্রেনিং ইনস্টিটিউশনে ইউজ করা হয়। নেক্সট 12 এর কোয়েশ্চেন, ইন প্রোগ্রামড ইনস্ট্রাকশন দ্য সিকোয়েন্স অফ কোর্স মেটেরিয়াল ইজ। অর্থাৎ প্রোগ্রাম ইনস্ট্রাকশন এই সিকোয়েন্সটা কোর্স মেটেরিয়ালের কোথায় কোন কোন এতে হয়। দেখি অপশন এ কি বলছে, সাইকোলজিক্যাল, অপশন বি ফিজিক্যাল, অপশন সি বোথ। এ অথবা এ এবং বি অর্থাৎ সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল উভয়ই হতে পারে। অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার দেখি, সাইকোলজিক্যাল। অপশন এ সাইকোলজিক্যাল, অর্থাৎ প্রোগ্রামড ইনস্ট্রাকশন এই সিকোয়েন্স কোর্স মেটেরিয়ালটা সাইকোলজিক্যাল ক্ষেত্রে দেখা যায়। নেক্সট 13 নম্বরের কোয়েশ্চেন, আফটার কমপ্লিশন অফ ক্লাস টিচিং। অপশন এ তে বলা হয়েছে দ্য ব্ল্যাকবোর্ড শুড বি গট ক্লিন বাই এনি স্টুডেন্ট। অপশন বি দ্য টিচার শুড ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। অপশন সি দ্য ব্ল্যাকবোর্ড শুড বি লেফট অ্যাজ ইট ইজ। আর ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমেই বলছে যেটা যে আফটার কমপ্লিট ক্লাস টিচিং, যখন ক্লাস টিচিংটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, একজন টিচারের মানে কোনটা সব থেকে করা উচিত, যে দ্য ব্ল্যাকবোর্ড শুড বি গট ক্লিন বাই এনি স্টুডেন্ট, কোন স্টুডেন্ট কি ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করবে, নাকি অপশন বি দ্য টিচার শুড ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, টিচার ব্ল্যাকবোর্ডটাকে ক্লিন করবেন, নাকি সি অপশন সি দ্য ব্ল্যাকবোর্ড শুড বি লেফট অ্যাজ ইট ইজ, হ্যাঁ, আর নাকি নান অফ দ্য অ্যাবাভ, মানে কোনোটাই হবে না। এখানে কিন্তু অবশ্যই যেটা অ্যান্সার, দেখো আমরা অ্যান্সারটা চটপট দেখি। অপশন বি
দ্য টিচার শুড ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। কেন অপশন বি হলো? না, দ্য টিচার শুড ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড আফটার দ্য কমপ্লিট of class teaching. The responsibility of the teacher to ensure that the blackboard is cleaned. অর্থাৎ টিচারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যখন ক্লাস টিচিং তার কমপ্লিট হয়ে যাবে তারপরে ব্ল্যাকবোর্ড ক্লিন করে সেই শ্রেণীকক্ষ থেকে তিনি বেরিয়ে আসবেন। অর্থাৎ ব্ল্যাকবোর্ড একদম পরিষ্কার করে তিনি শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসবে, এটা টিচারের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কখনোই স্টুডেন্টের দায়িত্বের মধ্যে পড়ে না। বা আমি ব্ল্যাকবোর্ড পরিষ্কার না করে বেরিয়ে চলে এলাম, সেটা কিন্তু কোনো টিচারের রেসপন্সিবিলিটি হতে পারে না। তাহলে টিচারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে তার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তার দায়বদ্ধতা থাকে যে তিনি ব্ল্যাকবোর্ড ক্লিন করে আসবে। নেক্সট 14 নাম্বার কোয়েশ্চেন দেখো, রিডিং ডিসেবিলিটিস ইজ নো অ্যাজ dyslexia, dyscalculia, dysgraphia, all of the above. অর্থাৎ অ্যান্সার কি হবে দেখো, রিডিং ডিসেবিলিটি বলেছে, অর্থাৎ পড়তে অসুবিধা, অর্থাৎ পড়ার ক্ষেত্রে যদি কোনো বাচ্চার বা কোনো শিক্ষার্থীর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাকে আমরা কি বলতে পারি? অ্যান্সার দেখি, ডিলেক্সিয়া। অর্থাৎ পড়ার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে, স্পেসিফিক কিন্তু লার্নিং যদি ডিসেবিলিটি থাকে, বা দেখা যেতে পারে অনেক সময় রিডিংটা তিনি মানে সে ফ্লুয়েন্টলি বলতে পারছে না সেই বাচ্চা, বা অ্যাকুরেট সেই রিডিং পড়তে পারছে না কোনো বাচ্চা বা কোনো শিক্ষার্থী, তখন কিন্তু সেখানে তাকে সেই রিডিং এর যে অসুবিধা, পড়তে অসুবিধা, সে ফ্লুয়েন্টলি বলতে পারছে না, অ্যাকুরেট উচ্চারণ করতে পারছে না, সেখানে কিন্তু ডিলেক্সিয়া বলা হয়, সেটাকে রিডিং ডিসেবিলিটিস মধ্যে তা পড়ে। নেক্সট 15 নাম্বার প্রশ্ন দেখো, which component are not involved in the classroom process? কোনটা এর মধ্যে ক্লাসরুম প্রসেসের কম্পোনেন্ট হিসেবে ইনভলভ নয়? অপশন এ এক্সপেক্টেড লার্নিং আউটকাম, অপশন বি অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট লার্নিং, অপশন সি ইভালুয়েটিং টিচার্স পারফরমেন্স, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আবারও বলছি, which component are not involved in the classroom process? ক্লাসরুম প্রসেসের মধ্যে এখানের মধ্যে কোন কম্পোনেন্টটা ইনভলভ নয়? অ্যান্সার দেখি, অপশন সি ইভালুয়েটিং টিচার পারফরমেন্স। অর্থাৎ এখানে এক্সপেক্ট লার্নিং আউটকাম হচ্ছে না, অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস লার্নিংও হচ্ছে না, অপশন সি হচ্ছে। কেন হচ্ছে না, ইভালুয়েটিং টিচার পারফরমেন্স ইজ নট ইনভলভড ইন দ্য ক্লাসরুম প্রসেস। দেখো যখন ক্লাসরুম প্রসেসের এর মধ্যে এই ইভালুয়েটিং টিচার পারফরমেন্সটাকে কিন্তু কম্পোনেন্ট হিসেবে আমরা ধরি না, তাই জন্য এখানে যখন প্রশ্নটা করা হয়েছে যে কোনটা ক্লাসরুম প্রসেসের কম্পোনেন্ট নয়, তখন কিন্তু আমরা অপশন সি ইভালুয়েটিং টিচার পারফরমেন্সকেই কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে গ্রহণ করছি। নেক্সট 16 নাম্বারের কোয়েশ্চেনটা দেখো, বলছে এ পিপল হু ওয়ার্কস ইন লাইব্রেরিজ ইজ কল্ড। যে লাইব্রেরিতে যে মানুষটি কাজ করে তাকে আমরা কি বলবো? অপশন এ তে আছে লাইব্রেরিয়ান, অপশন বি অ্যাক্টর, অপশন সি মিউজিশিয়ান আর হচ্ছে মিউজিশিয়ান, আর হচ্ছে অপশন ডি হচ্ছে নান অফ দিস। অর্থাৎ এর মধ্যে লাইব্রেরিতে যদি কেউ ওয়ার্ক করে, কাজ করে, তাহলে আমরা তাকে কি বলবো? খুব সিম্পলি কোয়েশ্চেন, অ্যান্সার সকলেরই জানা থাকবে, অপশন এ লাইব্রেরিয়ান। 17 নাম্বার কোয়েশ্চেন, চিলড্রেন নিড বুক। চিলড্রেন নিডস বুকস। অপশন এ তে রয়েছে টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল,
অপশন বি টু আন্ডারস্ট্যান্ড ourselves, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দিস। অর্থাৎ চিলড্রেনের নিড বুকের মধ্যে মানে চিলড্রেনের কি প্রয়োজনীয় থাকতে পারে। একটা হচ্ছে অপশন এতে হচ্ছে টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, অর্থাৎ বাচ্চার যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে চিন্তা তার সেই স্কিলটা ডেভেলপ করা। অপশন বি হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলফ, তার বোঝার দক্ষতা বা ক্ষমতা। অপশন সি তে হচ্ছে দুটোই হতে পারে, আর ডি হচ্ছে কোনোটাই হবে না। তাহলে অ্যান্সার দেখি। এখানে অ্যান্সার সি হবে, অর্থাৎ চিলড্রেন নিড বুকস। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি। এখানে চিলড্রেনের হচ্ছে ডেভেলপ যে থিঙ্কিং, যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে স্কিল সেটাও ডেভেলপ হয়, এবং তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ড বোঝার যে দক্ষতা বা বোঝার যে ক্ষমতা সেটাও কিন্তু হয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো 18 নাম্বার কোয়েশ্চেন, মোর ভ্যালুস ক্যান বি effectively inculcated among the students when the teacher, option A frequently talks about values, option B himself practice them, option C tells stories of great person, or option D talks of God and goddesses। অর্থাৎ আবার প্রশ্নটা আরেকবার বলছি, মোর ভ্যালুস ক্যান বি এফেক্টিভলি inculcated among the students when the teacher, অর্থাৎ অ্যান্সারটা দেখি যে এফেক্টিভ মানে টিচার স্টুডেন্টের এতে এফেক্টিভ ভ্যালুয়েবল জায়গাটা কি হতে পারে। অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে অপশন বি হিমসেলফ প্র্যাকটিস দেম। কেন হলো? কারণ teachers who lead by example and practice the values they wish to instill in their students are often more successful in promoting those values। অর্থাৎ টিচার কিন্তু সবসময় সর্বদাই হচ্ছে যে স্টুডেন্টের সাকসেসফুল প্রমোটিং সেই ভ্যালুটাকেই কিন্তু প্রায়োরিটি দেয়। অর্থাৎ হিমসেলফ প্র্যাকটিসটাই হচ্ছে মেন কথা। মানে ফ্রিকুয়েন্টলি টকস অ্যাবাউট ভ্যালুস সেটা তো কখনোই হতে পারে না। টেল স্টোরিজ অফ গ্রেট পারসন, তাকে আমি যদি একটা গ্রেট পারসনের যদি স্টোরি শোনাই সেটাও কখনো হতে পারে না। এখানে টকস অফ গড অ্যান্ড গডেসেস সেটাও হতে পারে না। তাহলে তার যে প্র্যাকটিসই হচ্ছে থিওরি সে পড়লো এবং তার সাথে তার প্র্যাকটিসই হচ্ছে শেষ কথা। অর্থাৎ যত বেশি স্টুডেন্ট প্র্যাকটিস করবে তার যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্যে ফলপ্রসূ হবে, তার লক্ষ্য গোল সঠিকভাবে সে পাবে এবং লক্ষ্যে পৌঁছতে পারবে এবং সেটা অবশ্যই ভ্যালুয়েবল হবে। নেক্সট 19 নম্বর, those teachers are popular among students who, option A award good grades, option B take classes with extra tuition fee, option C help students to solve their problem, option D none of these। Those teachers are popular among students who, অর্থাৎ একজন স্টুডেন্টের কাছে টিচার কখন খুব পপুলার হয়, মানে স্টুডেন্ট একজন টিচারকে যখন খুব ভালো করে তখন সেটা কখন হয়,
মানে সেটা অ্যাওয়ার্ড গুড গ্রেড দিলে অ্যাওয়ার্ড করলেই কি সেটা হয়, নাকি টেক ক্লাসেস উইথ এক্সট্রা টিউশন ফিস, অর্থাৎ সে প্রত্যেকটা ক্লাসের জন্য এক্সট্রা টিউশন ফিস নেবে, তখন সেই টিচার একটা স্টুডেন্টের কাছে খুব পপুলার হয়ে যায়, নাকি হেল্প স্টুডেন্টস টু সলভ দেয়ার প্রবলেম, সে তিনি যখন স্টুডেন্টের কোনো প্রবলেমকে সলিউশন করছে, সলভ করছে, তখন স্টুডেন্ট সেই টিচারের প্রতি আস্থা পায়, ভরসা পায়, এবং সেই টিচারের সর্বদা তার কাছে তার নাম বলে যে হ্যাঁ এই টিচার আমাকে সাহায্য করেছে বা এই টিচারটা ভালো। এই জায়গাটা কখন হয়? আমরা অ্যান্সার দেখি। অপশন সি, হেল্প স্টুডেন্টস টু সলভ দেয়ার প্রবলেম। তাহলে কখনোই কোনো স্টুডেন্টকে যদি কোনো টিচার গ্রেড দেয়, গুড গ্রেড দেয়, কখনোই তা সেই টিচার স্টুডেন্টের কাছে পপুলার হতে পারে না। টেক ক্লাসেস উইথ এক্সট্রা টিউশন ফিস, যদি কোনো টিচার স্টুডেন্টের কাছ থেকে এক্সট্রা ক্লাসের ফিস যদি নেয়, সেক্ষেত্রেও হতে পারে না। যদি কোনো স্টুডেন্টের প্রবলেম সলিউশন করে প্রত্যেকটা মুহূর্তে, কারণ টিচারের কাছে যদি একটি স্টুডেন্ট ভরসা পায়, যদি বিশ্বাসযোগ্যতা সেই জায়গাটা যদি পায়, যদি, তাহলে অবশ্যই তার যে কোনো প্রবলেম টিচারের কাছে গিয়ে বলবে এবং তার সলিউশনের জন্য সে কিন্তু সবসময় সেই টিচারকে পপুলার হিসেবেই কিন্তু দেখবে। নেক্সট 20 নাম্বার, why should a student not be punished severely? Option A, the student may develop a negative attitude towards his or her studies, teacher and institution. Option B, he or she may quarrel with the teacher. Option C, parents may complain about teacher. আর অপশন ডি, নান অফ দিস। অর্থাৎ স্টুডেন্টকে পানিশড কখনই, মানে কখন সেই হিসেবে স্টুডেন্ট পানিশমেন্ট দিলে, মানে দেওয়া কি মানে উচিত কি, কেন স্টুডেন্টকে পানিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে কি করা হয়? এখানে অপশন এ, দ্য স্টুডেন্ট মে ডেভেলপ এ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ হার স্টাডি, টিচার অ্যান্ড ইনস্টিটিউশন। কোথায়, মানে কখন এবং কোথায় কেন সেই জায়গাটা দেওয়া হয়, নেগেটিভ মানে পানিশ দেওয়া যায় না কেন? অ্যান্সার আমরা দেখি 20। অপশন এ, দ্য স্টুডেন্ট মে ডেভেলপ এ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ হার স্টাডি, টিচার অ্যান্ড institutions. Next 21 question number, the meaning of CCE is, CCE এর full form কি বা meaning কি? Option A, continuous and comprehensive evaluation. Option B, continuous and comprehended evaluation. Option C, continuous and cooperative evaluation. Option D, all of the above. Answer কি হতে পারে CCE এর ফুল ফর্ম? অপশন এ, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। নেক্সট, দ্য ডায়াগনস্টিক টেস্ট ইজ ইউজড। ডায়াগনস্টিক টেস্ট কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা দেখো, অপশন এ তে বলেছে টু আইডেন্টিটি the difficulties of pupil. Option A, to identity the difficulties of pupil. Option B, to access the knowledge of pupil. Option C, to evaluate the teaching learning process. Option D, all the above. অর্থাৎ আমরা প্রথমেই যেটা একটু জানবো, ডায়াগনস্টিকটা কি, ডায়াগনস্টিক টেস্ট কি না। ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে, মানে আগে ফার্স্টে যেটা আমরা একটু বলে দিই, যে এডুকেশন যে ইভালুয়েশন হয়, শিক্ষার যে মূল্যায়ন হয়, যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষার লক্ষ্য কতদূর অগ্রসর হয়েছে তা বিচার করার জন্য একটি মূল্যায়ন হয়, এবং তারই মধ্যে কয়েকটা পার্ট হচ্ছে সামেটিভ টেস্ট, ফরমেটিভ টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট। এই ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে
মানে বিভিন্ন শ্রেণী পরীক্ষায় শিক্ষার্থীদের যে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের শিখনের যে আচরণগুলোর ক্ষেত্রে যে দুর্বলতাগুলো থাকে সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করা এবং যে মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এই শিক্ষার্থীর পাঠ্য বিষয়গত দুর্বলতাগুলোকে চিহ্নিত করা যায় এবং তার পরিমাণকে মানে দুর্বলতার পরিমাণকে চিহ্নিত করা যায় সেই এবং তার সাথে সাথে তা প্রতিকার করা যায়, প্রতিকার করার ব্যবস্থা গ্রহণ করা যায়, তাকে ডায়াগনস্টিক্স টেস্ট বলা হয়। এখানে যে চারটে অপশন দিয়েছে তাহলে ডায়াগনস্টিক টেস্টটা কি দেখলাম, এই চারটে অপশন যেটা আছে তাহলে এই মানে ডায়াগনস্টিক টেস্ট কাকে বলে এটা থেকে আমরা কিন্তু অ্যান্সারটা এখানে খুব ইজিলি পেয়ে যাব। দেখো, টু আইডেন্টিফাই বা আইডেন্টিটি দ্য ডিফিকাল্টিস অফ পিপল, অর্থাৎ তার ডিফিকাল্টি লেভেলগুলো কোথায় কোথায় তার দুর্বলতা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করাই হচ্ছে ডায়াগনস্টিক্স টেস্টের মূল উদ্দেশ্য। তাহলে আর বাকি যে দুটো অপশন রয়েছে, অপশন বি আর অপশন সি, টু অ্যাক্সেস দ্য নলেজ অফ পিপল, হচ্ছে না। নলেজকে কখনোই অ্যাক্সেস করা ডায়াগনস্টিক্স টেস্টের মূল উদ্দেশ্য হতে পারে না বা ওই ক্ষেত্রে ইউজড হয় না। সি যেটা রয়েছে অপশন সি তে, যে টু ইভালুয়েট দ্য টিচিং লার্নিং প্রসেস, টিচিং লার্নিং প্রসেসকে ইভালুয়েশন করা, সেটাও ডায়াগনস্টিক্স টেস্টের কিন্তু মূল লক্ষ্য হতে পারে না। শিক্ষার্থীর দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করা এবং তার প্রতিকার করাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 23-এরটা, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ সামেটিভ ইভালুয়েশন, যেটা এক্ষুনি বলছিলাম যে ইভালুয়েশনের কয়েকটা পার্ট রয়েছে, টেস্টের কয়েকটা পার্ট রয়েছে, ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক্স এরকম। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ সামেটিভ ইভালুয়েশন, অর্থাৎ সামেটিভ ইভালুয়েশনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি? অপশন এ, টু প্রমোট স্টুডেন্ট টু দ্য নেক্সট ক্লাস। অপশন বি, to understand the learning difficulty. Option C, to improve the learning process. Option D, to enhance students learning process. এর মধ্যে কোনটা হবে? তাহলে তার আগে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে সামেটিভ ইভালুয়েশন কাকে বলে বা সামেটিভ ইভালুয়েশন ঠিক কি। সামেটিভ ইভালুয়েশন একদম ছোট্ট কথায় বলতে গেলে আমরা যে স্কুলের যে পরীক্ষাগুলো দেখি, যে ইউনিট টেস্ট হয়, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট, এইভাবে ইউনিট টেস্ট হয় এবং একটা ফাইনালি অ্যানুয়াল এক্সাম হয়, সেই ফাইনালি এক্সামটাই হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। অর্থাৎ যে কোনো শিক্ষাবর্ষের যে চূড়ান্ত মানে পরীক্ষাটা হয়, অর্থাৎ একদম যে পরীক্ষাটায় পাশ করলে নেক্সট ক্লাসে আমরা উত্তীর্ণ হই, সেই লাস্ট যে এক্সামটা হয় সেটাই হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, খুব শুদ্ধ ভাষায় বলা যেতে পারে যে গঠনগত মূল্যায়ন শেষ পর্যায়ে মানে তখনই হয় যখন গঠনগত মূল্যায়ন শেষ পর্যায়ে চলে যায়, অর্থাৎ ফর্মেটিভ মূল্যায়নের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট টেস্ট কভার করে তবেই আমরা অ্যানুয়াল এক্সামে যাই, তখনই কিন্তু সমষ্টিগত মূল্যায়নের প্রয়োজন হয়। এই সামেটিভ ইভালুয়েশনের বাংলা অর্থ হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন। তাহলে এক কথায় যদি বলা যেতে পারে যে কোনো শিক্ষার্থীর পারদর্শিতার পরিমাপ করার জন্য এটা কিন্তু গঠন করা হয় এবং শিক্ষণ প্রক্রিয়ার সার্বিক ফলাফল এই ধরনের মূল্যায়ন থেকেই কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা ইজিলি অ্যান্সার এখান থেকে করতে পারবো, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার, টু প্রমোট স্টুডেন্টস টু দ্য নেক্সট ক্লাস। ওই যে বললাম একদম চূড়ান্ত শেষ পর্যায়ের যে ইভালুয়েশন, অর্থাৎ ইউনিট টেস্টের পর আমাদের লাস্ট যে এক্সাম হয়, যে এক্সামটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে উঠি, সেটাই হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। তাহলে এই যে অপশন গুলো রয়েছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য লার্নিং ডিফিকাল্টি কতটা সেটা আন্ডারস্ট্যান্ড করা সামেটিভ ইভালুয়েশনের মধ্যে পড়ে না। টু ইমপ্রুভ দ্য লার্নিং প্রসেসটাকে ইমপ্রুভ করাও সামেটিভ ইভালুয়েশনের মধ্যে পড়ছে না। টু এনহ্যান্স স্টুডেন্টস লার্নিং প্রসেস স্টুডেন্টের এনহ্যান্স করাও হচ্ছে সামেটিভ ইভালুয়েশনের মধ্যে পড়ছে না। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, টু প্রমোট স্টুডেন্ট টু দ্য নেক্সট ক্লাস। Next question, 24.
কারিকুলাম ডেভেলপমেন্ট ইজ বেসড আপন। কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য কি কি মানে বেস্ট? অপশন এ philosophical basis, option B political basis, option C psychological basis আর option D all of the above। অ্যান্সার কি হতে পারে দেখি। অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে কারিকুলাম ডেভেলপ করার জন্য ফিলোসফিক্যাল বেসিসেরও প্রয়োজন হয়, পলিটিক্যাল বেসিসেরও দরকার হয় এবং সাইকোলজিক্যাল বেসিসেরও কিন্তু প্রয়োজন হয়। তাই জন্য এ বি সি তিনটে হওয়ার জন্য অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পজিশনটা দেখি কি বলেছে। ইট includes content learning experience and learning activities. Option A syllabus, option B curriculum, option C assignment, option D assessment. It include content learning experience and learning activity. Learning activity এবং learning experience এর জন্য কোনটা এই যে এতগুলো কন্টেন্টের মানে কোনটা ইনক্লুড করার দরকার, মানে ইনক্লুডেড আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স করার ক্ষেত্রে এর মধ্যে কোনটা মানে প্রয়োজনীয় এবং লার্নিং অ্যাক্টিভিটির জন্য মূল যে প্রয়োজনীয় জায়গাটা কোনটা। ঝটপট অ্যান্সার দেখি। কারিকুলাম, পাঠ্যক্রম না থাকলে আমাদের তো কিছুই হবে না। পাঠ্যক্রমের মধ্যেই তো সিলেবাস, তাই পাঠ্যক্রমই তো মূল বিষয়। পাঠ্যক্রমকে কেন্দ্র করে অ্যাসাইনমেন্ট, পাঠ্যক্রমকে কেন্দ্র করে অ্যাসেসমেন্ট হয়, মূল্যায়ন হয় সমস্ত কিছু। তো যদি মূল পাঠ্যক্রমটাই যদি না থাকে তাহলে পাঠ্যক্রম থেকে সিলেবাসও আসবে, পাঠ্যক্রম থেকে সিলেবাস আছে তা পাঠ্যক্রম থেকে সিলেবাসও আসতে পারবে না। পাঠ্যক্রম না থাকলে অ্যাসাইনমেন্টও করা যেতে পারে না, কারণ পাঠ্যক্রমেরই তো কোনো একটা টপিককে নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট করি। আবার অ্যাসেসমেন্ট যখন আমরা করছি পাঠ্যক্রমের কোনো বিষয়কে কেন্দ্র করেই তো শিক্ষার্থীর অ্যাসেসমেন্ট আমরা করছি। তাহলে কারিকুলাম হচ্ছে মেন বিষয়, যেটা না থাকলে লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটি কোনোটাই কিন্তু সম্ভব নয়। নেক্সট 26এরটা হচ্ছে an ideal school is established in an। আইডিয়াল স্কুল কোথায় এস্টাবলিশড, কার মধ্যে এস্টাবলিশড? অপশন এ বলছে আরবান এরিয়া, অপশন বি রুরাল এরিয়া, অপশন সি ন্যাচারাল এরিয়া, অপশন ডি অল দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার কি হবে না অপশন সি ন্যাচারাল এরিয়া। এগুলো মুখস্থ, এটা তো আর ডেসক্রাইব করার কিছু জায়গা নেই। 26এর কোয়েশ্চেনটা যে আইডিয়াল স্কুল এস্টাবলিশড কোথায়, কোন এরিয়ায়, না ন্যাচারাল এরিয়ায় হচ্ছে এস্টাবলিশড হয়েছিল। 27এরটা হচ্ছে রাইট টু এডুকেশন মিনস, অর্থাৎ রাইট টু এডুকেশনের অর্থটা কি? অপশন এ তে বলা হয়েছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু 6 to 14 এজ চিলড্রেন। অপশন বি হচ্ছে free and compulsory education to 4 to 14 age children। অপশন সি হচ্ছে education for all আর অপশন ডি হচ্ছে all the above। এই সঠিক অ্যান্সার কি তাহলে দেখি। অপশন এ free and compulsory education to 6 to 14 age children, অর্থাৎ বাধ্যতামূলক শিক্ষা, যেটা আমরা করে থাকি 6 থেকে 14 বছরের প্রত্যেকটি শিশুকে কম্পালসারি অ্যান্ড ফ্রি এডুকেশন কিন্তু প্রোভাইড করতেই হবে। মানে প্রত্যেকটা 6 থেকে 14 বছরের শিশুর বাধ্যতামূলক শিক্ষার প্রয়োজন, যেটা রাইট টু এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের প্রয়োজন। নেক্সট 28 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন টু দ্য লার্নিং কার্ভ when students are given an opportunity to discuss something in a group? Option A te bolche it remain the same, option B it decreases, option C it increases আর option D all the above। আমরা অ্যান্সার দেখি।
Option C, it increases. Next, 29. Lingua phone is an example of option A, visual aid, option B, audio aid, option C, audio visual aid, আর option D, all the above. তাহলে হচ্ছে লিঙ্গুয়া ফোন এর একটা এক্সাম্পল দিতে বলেছে, যেখানে অপশন দিয়েছে ভিজুয়াল এড, অপশন বি হচ্ছে অডিও এড, অপশন সি হচ্ছে অডিও ভিজুয়াল এড, আর অপশন ডি হচ্ছে অল দ্য অ্যাবাভ, মানে উপরের সবগুলোই। অ্যান্সার দেখি তাহলে। অপশন বি, অডিও এড। তাহলে হচ্ছে লিঙ্গুয়া ফোনের এক্সাম্পল হচ্ছে অডিও এড। লাস্ট কোয়েশ্চেন 30. হ্যান্ডস অন লার্নিং ইজ। হ্যান্ডস অন লার্নিংটা কি? হ্যান্ডস অন লার্নিং হয় বলে অপশন দেওয়া রয়েছে। অপশন এ, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অপশন বি, অবজারভেশনাল লার্নিং, অপশন সি, ইনকোয়ারি বেসড লার্নিং, আর অপশন ডি, অল দ্য অ্যাবভ। অর্থাৎ হ্যান্ড অন লার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি যে প্রথমেই যেটা অ্যান্সার কোনটা হতে পারে, অপশন এ আছে এক্সপেরিমেন্টাল লার্নিং, অপশন বি অবজারভেশনাল লার্নিং, অপশন সি ইনকোয়ারি বেসড লার্নিং, আর লাস্ট হচ্ছে ডি হচ্ছে অল দ্য অ্যাবভ। এক্সপেরিমেন্টাল লার্নিং কেননা দেখো, হ্যান্ড অন লার্নিং অলসো নো অ্যাজ এক্সপেরিমেন্টাল লার্নিং ইনভলভ অ্যাক্টিভলি এঙ্গেজ স্টুডেন্ট। অর্থাৎ স্টুডেন্ট কিন্তু নিজে এঙ্গেজ থাকে। শুধুমাত্র আমরা থিওরি পড়লাম, পুঁথিগত বিদ্যা অর্জন করলাম, তাতে যতটা না নলেজ হয়, সেই পুঁথিগত বিদ্যা অর্জন করার সাথে সাথে যদি আমরা প্র্যাকটিক্যালি যদি কিছু করে থাকি, সেই যেটা পড়ছি সেটারই যদি আমরা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে থাকি, তাহলে সেটা বেশি মনে থাকে স্টুডেন্টদের। আমরা যখন কিছু পড়ছি, পড়ার সাথে সাথে যখন আমরা ছবি দেখি, সেটা আরো কালারফুল হয়। যখন আমরা ভিজুয়াল এডস এর দ্বারা, যখন আমরা অডিও ভিজুয়াল এডস এর দ্বারা যখন আমরা পড়াই, তখন আরো বেশি সেটা অ্যাট্রাকটিভ হয় স্টুডেন্টের কাছে। আবার যখন সেটাকেই আমরা যখন হাতে কলমে করছি, স্টুডেন্ট কিন্তু সেই জিনিসটা কখনোই কিন্তু ভোলে না, তাই সে ওখানে এঙ্গেজ হচ্ছে হাতে কলমে। তাই এখানে হ্যান্ড অন লার্নিং, সে হাতে কলমে শিখছে, লার্ন করছে। তাই এখানে অবজারভেশনের থেকেও, হ্যাঁ অবজারভেশনও হয়তো সে এঙ্গেজ, ইনকোয়ারি বেসড লার্নিংও কিন্তু স্টুডেন্ট এঙ্গেজও থাকে। অবজারভেশনও যেরকম স্টুডেন্ট এঙ্গেজ থাকে, ইনকোয়ারি বেসড লার্নিং এর ক্ষেত্রেও স্টুডেন্ট এঙ্গেজ থাকে, কিন্তু সেখানে তার প্র্যাকটিক্যালি অতটাও নলেজ গেইন হয় না যতটা সে এক্সপেরিমেন্টাল লার্নিং এর ক্ষেত্রে হয়। কারণ এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট হাতে কলমে শিখছে, শুধু পুঁথিগত ভাবে না, পড়েই শুধুমাত্র সীমিত জ্ঞান অর্জন করছে না, সে প্র্যাকটিক্যালি সেটাকে করে সে শিখছে, এবং সেটা মনে থাকে অনেক দিন বেশি, সেই ভুলে যাওয়ার জায়গাটা কিন্তু থাকে না। তাহলে এই আমাদের গেল 2023-এর পিওয়াইকিউ অ্যানালিসিস এর ক্লাস। আমরা 1 থেকে 30টা যে কটা কোয়েশ্চেন ছিল সেটা আমরা আলোচনা করলাম। আশা করছি খুব ভালোই লাগবে ক্লাসটা। তোমরা দেখো এবং লাইক কমেন্ট উভয়ই করে জানিও কিরকম লাগলো। স্যার শেষ করছি।